বন্ধুরা সবাই কেমন আছেন? আর আজকে আমরা চলে এসেছি একদম একটা নতুন বিদেশের ব্লগ নিয়ে। খানিকটা আন্দাজ করতে পারছেন কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু হবে একটা জমজমাট ব্লগ, কারণ আমরা চলেছি ব্যাংকক থেকে ফুকেটের পথে। আর ফুকেট একটা অত্যন্ত সুন্দর জায়গা থাইল্যান্ডের, যা আমরা সবাই জানি। কিন্তু ফুকেটে আমরা কি করে কাটাবো, প্রত্যেকটা মুহূর্ত কি কি খাবো, কোথায় বেড়াবো, সব কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ব্লগে। তাই আর দেরি না করে আমরা চলুন শুরু করে দিই আজকের ব্লগ ব্যাংকক থেকে ফুকেট এবং তারপর ফুকেট ভ্রমণের বিভিন্ন মুহূর্ত। ওয়েলকাম টু ফুকেট। সুপ্রভাত সকলকে, একটা নতুন ব্লগ থেকে শুরু করছি। আর থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন, আজকে আমরা চলেছি ব্যাংকক থেকে ফুকেট। ফুকেট হচ্ছে ব্যাংকক থেকে আমরা যাব ফ্লাইটে, কারণ এটা অনেকটাই ডিস্টেন্স। ফ্লাইটে 1 ঘন্টা 26 মিনিট মতন সময় লাগবে। আমরা থাইবিট জেট এয়ারে করে আজকে যাব। আর আমরা এখন বসে আছি ব্যাংককের যেটা আমাদের ব্রেকফাস্ট রুম হোটেলের। আমরা এখন একটু ব্রেকফাস্ট করব আর তারপর রওনা দেবো ফুকেটের দিকে। আমাদের ব্যাংককের হোটেলে কিন্তু ঢালাও ব্রেকফাস্ট ছিল, আর যেটা আমরা অলরেডি আমাদের ব্যাংককের ব্লগে আপনাদের দেখিয়েছি। এই যে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, এখানে অনেকগুলো অপশান আছে, ওরা পুরো এইভাবে সাজিয়ে দেয়, প্রচুর খাবার। এটা খেলে অ্যাকচুয়ালি লাঞ্চ অবধি পেট, মানে লাঞ্চ করার দরকার পড়ে না। তো ফ্রুটস দেয়। আমি ফ্রাইড রাইস নিয়েছি আর এগ পোচ নিয়েছি, আমি কালকেও একই নিয়েছিলাম। স্যালাড রয়েছে, এখানে ব্রেড রয়েছে, কফি রয়েছে, জুস রয়েছে, আলাদা করে মিল্কও দিয়ে দিয়েছে। যদি আপনারা ব্ল্যাক কফি না খেতে চান, ওরা ব্ল্যাক কফি দিয়েছে। তো আর খাবারও খুব ভালো, মানে টেস্ট খুব ভালো। হোটেলটা খুব সুন্দর ছিল আমাদের ব্যাংককে, এবং এখন আমরা যদিও রওনা দেবো ফুকেটের পথে, তাও হোটেলটা শেষ পারের মতন একবার আপনাদের দেখিয়ে নিলাম। আমরা আমাদের গ্র্যাব অ্যাপ বুক করেছিলাম, যা খুব জলদি চলে এলো। ব্যাংককে বা থাইল্যান্ডের যে কোনো জায়গায় কিন্তু গ্র্যাব অ্যাপটা খুব সুন্দর কাজ করে। এছাড়া বোল্ট অ্যাপ আছে। যাই হোক, আমরা আমাদের গ্র্যাবের ক্যাবে করে এখন এগিয়ে চলেছি ব্যাংককের এয়ারপোর্টের দিকে। আর প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ব্যাংকক এয়ারপোর্টের কাছে। খুব ভালো লাগলো, মেন রাস্তা থেকেই ট্যাক্সিওয়েটা দেখা যায়, যেখানে অজস্র ফ্লাইট অপেক্ষা করছে প্যাসেঞ্জার্সদের জন্য। আর আমরা সেসব ফ্লাইটকে পাশে দেখতে দেখতে এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। এক্ষুনি আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, আর এখন প্লেনের সিকিউরিটি চেকিংয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ব্যাংকক এয়ারপোর্টে, আর এয়ারপোর্টটি খুবই সুন্দর। আমাদের এক্ষুনি সিকিউরিটি চেকিং হয়ে গেল। কিছু হ্যাঁ, প্রসেস খুব সোজা, কিন্তু জলের বোতল নিয়ে যেতে দেবে না, হ্যাঁ ফেলে দিয়েছি। আদারওয়াইজ কোনো লিকুইড জিনিস কিন্তু আপনারা নেবেন না, লিকুইড নিয়ে বহু ঝামেলা করছে। এমনকি লিকুইড লিপস্টিক থাকলেও সেটা নিয়ে নিচ্ছে, সেটাও নিয়ে নেয়। তো সেইগুলো একদম আমি ট্রলিতে নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। মানে যেটা আর কি ওই ব্যাগেজটা, এটা তো চেকিং ব্যাগেজ, যেটা আপনার আর আমাদের গেট নাম্বার A2 খুব সিস্টেমেটিক, এমনিতে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এবার আপনাদেরকে দেখাই একটু আশেপাশটা। চলুন আপনাদের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। এয়ারপোর্টটা খুবই বড়, প্রচুর স্পেস আছে, বসার জন্য প্রচুর চেয়ার রয়েছে, আর এখানে প্রচুর দোকানও আছে, খাবারের, শপিংয়ের, সব কিছুর। আর আমরা এখন অ্যারো ব্রিজ দিয়ে চলে যাচ্ছি প্লেনের ভেতরে। আমরা উঠে পড়েছি প্লেনে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:40, 2:05 প্লেন ছাড়বে, বোর্ডিং চলছে। আর আমরা যাচ্ছি ফুকেট। 1 ঘন্টা 25 মিনিটের আজকে আমাদের ফ্লাইট আওয়ার্স ছিল, কিন্তু টার্মিনাল পেতে একটু সময় লাগায় আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আর ওপর থেকে ফুকেটের এই অসামান্য ভিউ আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমরা সবাই জানি ফুকেট হচ্ছে সমুদ্রের মধ্যে আইল্যান্ড,
আন্দামান সির মধ্যে বিভিন্ন ছোট ছোট আইল্যান্ড আছে, যেটা ফুকেটের জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। ফুকেট যদিও মেনল্যান্ডের সঙ্গে কানেক্টেড, কিন্তু এর ছোট ছোট আইল্যান্ডগুলো অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট করে। অবশেষে আমরা ফুকেটে ল্যান্ড করেছি। 8 ঘন্টা ধরে আকাশে ঘো অ্যারাউন্ড করে সবারই মোটামুটি চিন্তা করে গেছিল। যাই হোক, সেফলি ল্যান্ডেড। আর এখন আমরা যাচ্ছি ব্যাগেজ কালেক্ট করতে। ফ্লাইট থেকে নেমে আমরা চললাম আমাদের ব্যাগেজ কালেকশনের দিকে। আমরা এখন গাড়িতে উঠলাম, আর একটা গাড়ি অ্যাকচুয়ালি খুব গাড়ি বিভ্রাটে পড়েছিলাম। তো আলটিমেটলি একটা গোটা গাড়ি নিতে হলো। ভেবেছিলাম শেয়ারে চলে যাব, শেয়ারের লোকই পেলাম না। তো এটা পুরোপুরি হলো প্লেনের একটা দেরি হওয়ার জন্য। ট্যাক্সিও বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো আলটিমেটলি একটা গাড়ি নিলাম, একটু বেশি টাকা পড়ছে, প্রচুর দূর, 1.5 ঘন্টা সময় লাগবে যেতে একটা প্রপার শহরের মধ্যে। ফুকেট জায়গাটা এক কথায় অসাধারণ। সেটার খানিকটা আভাস রাস্তায় যেতে যেতেই আমরা বুঝতে পেরেছিলাম। খুব সুন্দর এখানকার চারিদিক সিনিক বিউটি, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, তার সঙ্গে প্রত্যেকটা জিনিস খুব পরিপাটিভাবে সাজানো। আর দূরে বিভিন্ন রকমের ভিউ খুব অ্যাট্রাক্ট করছিল। যেরকম এয়ারপোর্ট থেকে আমরা যখন যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে, দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল। আর এরকম একটা বড় ভ্যানে করেই কিন্তু আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা হোটেল ফুশিটাতে উঠবো ফুকেটে। আর চলুন প্রথমেই হোটেলে পৌঁছে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ ঘরটা পরিষ্কার থাকতে থাকতে রুম ট্যুর দেওয়াটা সবসময় আমি প্রেফার করি। ঘরের মেন দরজা দিয়ে ঢুকেই মোটামুটি সুন্দর সাজানো গোজানো একটা রুম দেখতে পেলাম। প্রথমে একটা বিশাল বড় আয়না, যেখানে সাজগোজের জায়গা আছে, নিচে একটা ডাস্টবিন আছে। আমি ওয়াশরুমটাও দেখে দিলাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ারের জন্য আলাদা একটা জায়গা করা আছে। তাছাড়া কমোড এবং ওয়াশ বেসিন এবং তার সঙ্গে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু ওনারা প্রোভাইড করেছেন। মেন রুমটাতে প্রথমেই একটা আলমারি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। নো স্মোকিং কিন্তু রুমের মধ্যে, যদি স্মোক করেন অনেক টাকা জরিমানা দিতে হবে, অলমোস্ট 2000 থাই ভাট। এবং ভেতরে একটা সেফটি লকার আছে। তাছাড়া মোটামুটি ঘরটা বেশ বড়, একটা মিনি ফ্রিজার ছিল এখানে, চা এবং তার সঙ্গে ইলেকট্রিক কেটল এবং 2টো জলের বোতল ওনারা দিয়েছিলেন, যেটা আমাদের আমরা বলি মিনারেল ওয়াটার্স। এবং তার সঙ্গে টেলিভিশন ছিল, এসি তো অবশ্যই ছিল। ফুকেট কিন্তু খুব গরম জায়গা, নন এসি রুমের কোনো প্রশ্নই উঠছে না। বসার জন্য 2টো চেয়ার ছিল, বিশাল বড় লাগেজ রাখার একটা টেবিল এবং তার সঙ্গে ইন্টারকাম ছিল। এবং এবারে আপনাদেরকে ঘরটা সাইজটা দেখায়, বেশ বড় একটা কুইন সাইজ বেড, যার 2 সাইডে 2টো টেবিল এবং তার সঙ্গে অনেক প্লাগ পয়েন্টস ছিল। ঘরটা সুন্দর করে সাজানো। হ্যাঁ, যেহেতু এখানে এসি আছে, ওপরে কিন্তু একটা এরকম ফ্যান দেওয়া ছিল। আর আমি এই হোটেলটা চুজ করেছিলাম, তার কারণটা হচ্ছে এই হোটেলটা কিন্তু বিচ থেকে হেঁটে মাত্র 5 মিনিট। অনেক হোটেলই আছে যা বিচ থেকে হেঁটে আসতে 5-7 মিনিট টাইম লাগে, কিন্তু তার প্রচণ্ড হাই ফেয়ার্স থাকে। সেই অনুযায়ী এই হোটেলের ফেয়ারটা কিন্তু বেশ কম। আর সব কিছুই কাছে, প্রচুর রেস্তোরাঁ আশেপাশে আছে, সেখান থেকে আপনারা খেতে পারবেন। তাছাড়া একটা কথা বলে রাখি, গ্র্যাব যে অ্যাপটা আছে সেখান থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ান ফুড চাইলে অর্ডার দিয়ে বুক করতে পারবেন। এছাড়া প্যাটং বিচের কাছে কিন্তু অনেক রেস্তোরাঁ আছে যেখান থেকে ইন্ডিয়ান ফুড পেয়ে যাবে। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে বিচের দিকে এগোই। রাস্তায় ছোটো ছোটো অনেক ট্রাভেল এজেন্সি আছে, আপনারা হোটেল থেকে বেরিয়েই পেয়ে যাবেন। আর তারাই কিন্তু আপনার ট্রিপ বুকিং করে, তো সেটা কিন্তু চাইলে আপনারা করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এরকম অনেক ট্রাভেল এজেন্সিস পরপর প্যাটং বিচ যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন। এবং আমরাও কিন্তু এরকম একটা ট্রাভেল এজেন্সি থেকে পরের দিন ফিফি আইল্যান্ড ট্রিপের বুকিংটা করেছিলাম। এখান থেকে বুকিং করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা মোটামুটি একটা রিজনেবল রেটে পেতে পারেন। আর 7-Eleven কিন্তু একটু এগোলেই আপনারা পাবেন, যেটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। সেখান থেকে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই ম্যাগি থেকে শুরু করে আরও অনেক খাবার দাবার কিনে নিতে পারবেন। আর এয়ারবিএনবিতে থাকলেও কিন্তু আপনারা চাইলে এই 7-Eleven-এর পুরো অ্যাডভান্টেজটা পাবেন, যেটা অলরেডি আমরা পাটায়া ট্রিপে ইউজ করেছি। একটু এগোলেই সামনে এরকম ছোট অনেক কিউরিও শপস আছে, যেখান থেকে চাইলে আপনারা ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে অনেক টাইপ অফ কিউরিওস কিন্তু কিনে নিতে পারেন। আর পুরো রাস্তাটা কিন্তু খুব জমজমাট, খুব হ্যাপেনিং জায়গা এই ফুকেট। এবং ফুকেটে আরেকটা জিনিস আছে যেটা আপনারা অলরেডি ব্যাংকক বা পাটায়া ট্রিপেও দেখেছেন, এখানে প্রচুর ম্যাসাজ পার্লার আছে। আর আমি অবাক চোখে জায়গাগুলোকে উপভোগ করছিলাম। নাইট লাইফ অফ ফুকেট কিন্তু খুব সুন্দর। ফুকেটের বাংলা রোডে আমি অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব এবং পুরো বাংলা রোডটা এক্সপ্লোর করাবো। বাংলা রোড হচ্ছে নাইট রোড বা ওয়াকিং রোড অফ ফুকেট। কিন্তু আমরা এখন মোটামুটি এগিয়ে চলেছি আমাদের ফুকেটের প্যাটং বিচের দিকে। এখন রাতে প্যাটং বিচটা দেখাবো না, কাল সকালে দেখাবো। আর এখানে দেখুন লাইভ কাউন্টার্স আছে, যেখান থেকে আপনারা কিন্তু পছন্দ মতন খাবার বুকিং করে আপনারা সেটা খেতে পারেন। এছাড়াও সামনে অনেক রেস্তোরাঁ আছে যা আমি দেখাবো। আর এক পা এগোতেই একটা করে কিন্তু আমি ট্রাভেল এজেন্সির শপ পাচ্ছিলাম, যেখানে তারা বলছিল ফিফি আইল্যান্ড বুকিংয়ের জন্য। ফিফি আইল্যান্ড কিন্তু বুকিংয়ের অনেক টাইপ অফ বোটস আছে, যেগুলো আপনারা চাইলে খুব সহজে বুক করতে পারেন। যাই হোক, হাঁটতে চলে এলাম আমাদের ফুকেটের অত্যন্ত প্রিয় জায়গা, সেটা হচ্ছে এখানকার যে দারুণ জমজমার যে ফুড কোর্টটা একদম প্যাটং বিচের কাছে, সেখানে বসে আছি এখন ঠিক প্যাটং বিচের সামনে। একটা বিশাল ফুড কোর্ট বলবো, প্রচুর খাবার পাওয়া যায়। তো আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি, আর ইন দ্য মিন টাইম চলুন ফুড কোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখি। প্রচুর খাবার আর প্রচুর ফরেনার্স বলুন, তারপরে প্রচুর লোকজন বসে আছে, আর একটা দারুণ জমজমাট পরিবেশ প্যাটং বিচের ঠিক সামনেটাতে। এখানে আপনারা ভ্যারাইটিস অফ খাবার এবং তার সঙ্গে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ড্রিঙ্কস পেয়ে যাবেন। এবং তার সঙ্গে অনেক টাইপ অফ খাবার যেগুলো আপনারা ভালোবাসেন তা কিন্তু খেতে পারেন। আর এখানে ফ্রুটস কিন্তু খুব ভালো। মধুমন্তী এখান থেকে একটা ফুল ফ্রুটের জিনিস কিনেছিল, যেখানে ম্যাঙ্গো পাওয়া যাচ্ছিলো, ওনারা কাপ করে বিক্রি করে। তো সেখানে অনেক ডেলিশিয়াস খাবার পাওয়া যায়। আর এরকম লাইভ কাউন্টার, যেখানে বিভিন্ন টাইপ অফ খাবার আপনাদের কিন্তু একদম সামনে যেরকম পছন্দ করেন সেরকম আপনাদেরকে করে দেবে। এখানে দামটা একটু বেশি, কারণ আমার পাটায়ায় নিত 50 ভাট করে ম্যাঙ্গো বা ওয়াটারমেলন, আর ব্যাংককে নিয়েছে 35 ভাট করে। কিন্তু ব্যাংকক একটা মানে মেইন সিটি, সেখানে বিভিন্ন জায়গার দামটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এটা একটা মানে লাইভলি শহর। এটা ভাইব খুব ভালো, খানিকটা অন্যরকম মতনই। তো এখন আমরা যাচ্ছি 7-Eleven-এ। আর এখানে প্রচুর দোকান। আমরা ফিফি আইল্যান্ডের জন্য বুক করলাম আজকে, যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওতে। আলটিমেটলি বুক করেছি আমরা। অনেক প্রাইস বলছিল 2000, 2100, 2200। যাই হোক, একটি মেয়ে প্রথম যে দোকানটা দেখালাম সেখানে 1700 থাই ভাট পার পারসন, 3 জনের 5100 থাই ভাটে ফিফি আইল্যান্ড ওরা ব্রেকফাস্ট দেবে। আর আমরা কিন্তু স্পিড বোট নিইনি, ওটা প্রচন্ড বাম্পি আর খুব শরীর খারাপ হয়ে যায়, সবাই ভমিট করে ওরাই বলছিল। আর আমরা প্রথম থেকে ডিসাইডই করে এসেছিলাম যে স্পিড বোট নেব না, তো আমরা ক্যাটামারান যে ওদের বোটগুলো আছে ওটা নিয়েছি। আর ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ দেবে, ফিফি আইল্যান্ড ঘোরাবে, আরও 2-3টা আইল্যান্ড ঘুরিয়ে ব্যাক করে। ফিফি আইল্যান্ডের যেটা আমাদের ভিডিও থাকবে সেখানে তো অবশ্যই আপনারা সব দেখাবো। আর এখন হাঁটতে অনেক দূর চলে এসেছি। আমার মনে হয় আমরা 7-Eleven ক্রস করে গেছি। আর আমি আবার গ্র্যাব থেকে অর্ডার দিয়ে দিয়েছি, আজকে রাতে ডিনারের জন্য একটু পরে আসছে, সেগুলো দেখাবো। আপাতত 7-Eleven এসেছি কালকে ব্রেকফাস্টের জন্য। হাঁটতে চলে এলাম 7-Eleven-এর কাছে। আর এই 7-Eleven হচ্ছে
থাইল্যান্ডের সবচেয়ে নামকরা ডিপার্টমেন্টাল স্টোর। প্রত্যেকটা জায়গায় আমরা ব্যাংকক পাটায়াতেও দেখেছি, একটু পথ এগোলেই এখানে পাওয়া যায়। আর দেখতে দেখতে আমাদের রাত্রিদের ইন্ডিয়ান ফুড চলে এলো, চিকেন টিক্কা বাটার মশালা আর তার সঙ্গে নান। আমরা 7-Eleven থেকে কিন্তু কালকের সকালের ব্রেকফাস্টটা কিনে নিয়েছি। যাই হোক, আমরা গুছিয়ে ডিনার করে আজকে রাতের মতন গুড নাইট করে কাল সকালবেলা আবার উঠছি। গুড মর্নিং। আজকে আমরা আছি এখন প্যাটং বিচের কাছে ফুকেটে, আর আমরা উঠেছিলাম হোটেল ফুশিটাতে। আপনাদেরকে হোটেল ফুশিটা কালকের দিন দেখিয়েছি, তার সঙ্গে খানিকটা সন্ধ্যেবেলা আমরা ঘুরে দেখেছি, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা এই ফুকেটে বেশ কিছু জায়গা ঘুরবো। একটা জিনিস, হোটেল ফুশিটাতে কিন্তু ব্রেকফাস্ট অ্যাভেলেবেল নেই, কারণ আমি দেখেছিলাম, সেটা আগে দেখেছি যে কারণ এদের নিজস্ব রেস্টুরেন্ট নেই। আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এদের নিজের রেস্তোরাঁ বলতে যে জিনিসটা সেটা নেই। তো আমরা 7-Eleven থেকে আগের দিন সন্ধ্যেবেলা বেশ কিছু জিনিস কিনেছিলাম। তো তার মধ্যে আমরা কিনেছিলাম এরকম, ঠিক আমাদের যেরকম কাপা নুডলস হয় বা কাপা ম্যাগি, স্পাইসি চিজিটা আমি কিনেছি। অনেক অপশানস আছে, তো আমি এখানে ম্যাক্সিমামটাই চিকেন বা ভেজের ওপর দিয়ে চালাচ্ছি। তো স্পাইসি চিজি একটা কিনেছি, তো এটা আমরা একটু পরে ব্রেকফাস্ট করে খাবো। জাস্ট রুমে ইলেকট্রিক কেটল আছে, গরম জল ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে, ওটা খানিকক্ষণ রেখে দিলেই রেডি হয়ে যাবে। তো ওটা ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমরা আজকে সারাদিন যা যা করবো আপনাদেরকে দেখাবো। গতকাল এসেছিলাম, তখন একটু ক্লান্ত ছিলাম, হোটেলটা ভালো করে আপনাদের দেখাতে পারিনি। আর এই হচ্ছে আমাদের হোটেলের বসার জায়গা, বেশ সুন্দর। আর এখানকার লোকেদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। একটা কথা বলা হয়নি, আমি কিন্তু booking.com থেকে আমাদের এবারের সবকটা হোটেল বুকিং করেছিলাম। যাই হোক, আমি এবার এগোবো প্যাটং বিচের দিকে। আর এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আর এবারে একটু পায়ে হেঁটে প্যাটং বিচ অবধি যাবো। এখান থেকে বেশি দূর না। সন্ধ্যেবেলা কালকে খানিকটা আপনাদেরকে দেখালাম, দিনের বেলার ফুকেট একদমই আলাদা, রাস্তাঘাটি সব ফাঁকা। চলুন দেখা যাক। আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট 2 পা হাঁটলেই এরকম ফুডের বিভিন্ন জায়গা শুরু হচ্ছে। উল্টো দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে দোসার দোকান ছিল, আর এখানে কিন্তু অনেক টাইপ অফ ফুড পাওয়া যায়। এখানে আপনারা যেমন চাইনিজ ফুড পেয়ে যাবেন, সেরকম থাই ফুড পাবেন, আবার ইন্ডিয়ান ফুডেরও অনেক দোকান আছে যারা সবসময় ইন্ডিয়ান দেখলে কল করে। আর তার সঙ্গে প্রচুর শপিংয়ের জায়গা আছে, ট্যাটু পার্লার আছে, ম্যাসাজ পার্লার আছে। আমি এখন যাচ্ছি যে জায়গাটা দিয়ে, পাশেই দেখুন এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো এবং ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এখানে, যদিও ভেজিটেরিয়ান ফুড, কিন্তু এখানে ননভেজ ফুডেরও প্রচুর অপশানস আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। একটা কথাই বলবো, ফুকেট কিন্তু একটু গরমের দিকেই থাকে টেম্পারেচার সবসময় সারা বছর। বিভৎস রোদ, কিন্তু একটা টুপি কিনতেই হবে। একটা দোকানে গেলাম, হেভি দাম বললো, 250 থাই বাট। তো এখানে অনেক দোকানেই কিন্তু দামের কোনো স্থিরতা নেই, দেখে শুনে কিনবেন। আমি কখনোই খুব সাংঘাতিক বার্গেনিংকে সাপোর্ট করি না, কিন্তু একটা জিনিস থাইল্যান্ডে এসে মনে হয়েছে একটু বার্গেনিংয়ের প্রয়োজন। কারণ ওনারা যে দামই বলবেন, আপনারা কিন্তু খানিকটা বার্গেন করে আপনাদের নিজেদের একটা পছন্দের দাম বলে তারপরে একটা মাঝখানের দামে আপনারা কিন্তু শপিংগুলো করতে পারবেন। গতকাল রাতের আর আজকের সকালের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। গতকাল রাতে তখন টেম্পারেচারটা একটু ঠান্ডার দিকে ছিল, কারণ সন্ধ্যেবেলা এখানে টেম্পারেচার ড্রপ করে যায়। এখানে কিন্তু আপনারা বাইক বা স্কুটি খানিকটা রেন্ট নিয়ে ঘুরতে পারেন, অনেক অপশানস আছে। আর রাস্তা দিয়ে এগোলেই পরপর এরকম বাইক স্কুটির কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। এখানে আসলে কিন্তু জল ক্যারি করবেন, খুব রোদ ছিল। আমরা অলমোস্ট চলে এসেছি প্যাটং বিচের দিকে, আর গরমের জন্য নিজেদেরও ক্লান্ত লাগছে এইটুকুন পথ হেঁটেই। কিন্তু আজকে আমরা প্যাটং বিচ যাব এবং আপনাদের দেখাবো, কারণ আমাদের সকলেরই শোনা প্যাটং বিচ অত্যন্ত সুন্দর এবং পৃথিবীতে যেসব সুন্দর সুন্দর বিচ আছে তাদের মধ্যে একটি পড়ে। একটা কথা বলে রাখবো, এখানে কিন্তু মানি এক্সচেঞ্জেরও অনেক জায়গা আছে।
আপনারা যদি চান টাকায় কিন্তু আপনারা এখানে এক্সচেঞ্জ করতে পারেন। আর এই যে ট্যুরিজম জায়গাগুলো, ট্যুরিস্ট বুকিং জায়গা যেখান থেকে ফিফি আইল্যান্ড বুকিংসগুলো হয় সেইগুলো দেখাচ্ছি, ম্যাসাজ পার্লার্সগুলো। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম একদম প্যাটং বিচের সামনে। আর এই রাস্তাটা ক্রস করলে এই সামনে দিয়ে চলে যাচ্ছে প্যাটং বিচ। প্যাটং বিচের সামনে একটা খুব কোজি ছোট্ট রেস্তোরাঁ আছে। আর এখানকার হোয়াইট স্যান্ডটা দেখার জন্য আমি কিন্তু জাস্ট বসে আছি। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই প্যাটং বিচ থেকে। ভীষণ সুন্দর ব্লু স্কাই এবং নীল জল, অপূর্ব লাগছে। চলুন আপনাদেরকে আগে ভালো করে সমুদ্র এবং পুরো জায়গাটা দেখাই। ভালো লাগলো। সব থেকে মজার জিনিস, প্যাটং বিচে ঢোকার মুখে আমাকে দেখে, যেহেতু আমি ভারতীয়, হিন্দিতে জিজ্ঞেস করলো খাবার খাবো কিনা, জল চাই কিনা। তো সেটা দেখে খুব ভালো লাগলো। এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ানসরা আসে, তাই এখানে কিন্তু ইন্ডিয়ানদের ওরা খুব সম্মান করে। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম হোয়াইট স্যান্ড বিচ অফ প্যাটং। আর সামনে দেখুন একটা কি অসাধারণ ক্রুজ শিপ দাঁড়িয়ে আছে। আমার জীবনে দেখা এই প্রথম ক্রুজ শিপ। আমি আগে কখনো ক্রুজ শিপ দেখিনি, তাই খানিকটা আপ্লুত নয়নে আমি ক্রুজ শিপ উপভোগ করছিলাম। আমাদের দুজনেরই দেখা প্রথম ক্রুজ শিপ অ্যাকচুয়ালি এটা। আমরা মানে ট্রাভেল ক্রুজ শিপ কখনো দেখিনি আগে। ভীষণ ভালো লাগছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। হঠাৎ করে দেখি দাঁড়িয়ে আছে। আর এটা ইউটিউব বা ফেসবুকে ক্রুজ শিপগুলোর ভিডিও দেখি। আর আমি জানি না এটা কতখানি দেখাচ্ছে, এখানে বিশাল বড় সাইজের। আমি সবাইকে একটাই অনুরোধ করব, যদি থাইল্যান্ডে আসেন অবশ্যই ফুকেট ভিজিট করবেন। কারণ এখনও পর্যন্ত থাইল্যান্ডে যে কটা জায়গায় আমি ঘুরেছি, আমার চোখে ফুকেট শ্রেষ্ঠ। খুব ভালো লাগছিল। একটু গরম ছিল কিন্তু ভীষণ উপভোগ করছিলাম এখানকার সৌন্দর্য। আর এখানে আপনারা যদি চান এখানে সমুদ্রে স্নান করতে পারেন। সেখানেও কিন্তু ওরা একটা বর্ডার করে রেখেছে, যত অবধি মানুষজন যেতে পারে, সাঁতার কাটতে পারে এবং সি অ্যাক্টিভিটিস নিয়ে তারা কিন্তু এনজয় করতে পারে। নীল জল একদম। এখানে জলের কালারটা পুরো নীল, বা যেটা আমরা বলতে পারি ইংলিশে সি গ্রিন। খুব গরম ছিল। আর মধুমন্তী একটা ডাব কিনেছিল। ডাবের জল কিন্তু এখানে প্রচুর পরিমাণে, আর ডাবের জলটাও কিন্তু খুব মিষ্টি ছিল। 80 ভাটে একটা দারুণ ডাব খেলাম। আর এরকম ভেতরে শ্বাসটা দেখুন, কতটা শ্বাস। থাইল্যান্ডে আসলে কিন্তু এই আইসক্রিম পার্লার্সগুলো থেকে একবার করে এই কোকোনাট আইসক্রিমটা ট্রাই করবেন, ভীষণ ভালো। মানে আমাদের ওখানে আপনারা অনেকেই হয়তো কোকোনাট আইসক্রিম খেয়েছেন, কিন্তু এখানকার টেস্টটা জাস্ট অন্যরকম, খুব ভালো। আর পিওর কোকোনাট দিয়ে তৈরি। এখানকার পুরো এমনি ডাবেরই জায়গা, আর তার মধ্যে এটা খুব ভালো লাগছে খেতে, খুব রিফ্রেশিং। আর এই গরমে তো খুবই ভালো লাগছে। ফুকেট থেকে আমাদের প্রথম ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু খুব জলদি আসছে জমজমাট ফুকেটের দ্বিতীয় ভিডিও, যেখানে ফুকেটের আরও অনেক কিছু থাকবে। আর তারপরেই আনবো ফিফি আইল্যান্ডের ভিডিও। কেমন লাগলো আমাদের এই পুরো ভিডিও তা অবশ্যই জানাবেন। আর রিকোয়েস্ট করব সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর আমাদের ইনস্টাগ্রাম, যেখানে আমরা খুব নতুনই, আপনারা পারলে সেখানেও কিন্তু সাবস্ক্রাইব করবেন, মধুমন্তী 1612-এ। জলদি দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুকেটের ফার্স্ট ব্লগ থেকে এখানেই আমরা বিদায় নিলাম।